সোহা শ্রবণকে ছেড়ে রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ওর পেছন পেছন রুমে প্রবেশ করে। সোহা পকেট খুলে ওষুধ বের করে শ্রবণ বলে দেয় কোনটা কখনো আর কতবার খেতে হবে। সোহা নিজের ওষুধ খেয়ে শ্রবণের ঘুমের ওষুধ খুলে ওর দিকে বাড়িয়ে দেয় পানিসহ। বিনা বাক্যে ওষুধটা খায় শ্রবণ। সোহা আর একটু পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে। এখন একটু আরাম লাগছে, আবার ঘুমও পাচ্ছে। শ্রবণ লাইট অফ করার জন্য হাত বাড়ায়, তখনই ওর ফোন শব্দ করে কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবার শব্দ করে কেঁপে ওঠে ফোনটা। চার্জ থেকে খুলে ফোনে হাতে ব্যালকনির দিকে আগায়। রিসিভ করে কানে ধরে কোনো কথা বলে না। হাসান ওপাশ থেকে হ্যালো হ্যালো করেই চলছে। হ্যালো শ্রবণ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, এই কথা বলছিস না কেন শ্রবণ? শ্রবণ গম্ভীর স্বরে বলে, বল কি হয়েছিল? কথা বলছিস না কেন? বল কি বলবি? কেমন আছিস? মরিনি। খেয়েছিস? হ্যাঁ। রেগে আছিস আমার উপর? না। দেখ ভাই, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, রাগ করিস না। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, তোহা মানে ভাবি এখন কেমন আছে? ভালো। খেয়েছে? হ্যাঁ। ওষুধগুলো নিয়ে দিয়েছি। নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল রাখিস ভাই। ভাবি কিছু হয়ে গেলে তার মতো কাউকে খুঁজে পাবি না এই জীবনে। ভাবির মতো করে তোকে কেউ বুঝবে না, এমন তোকে কেউ মেনে নেবে না। কি বলতে চাইছিস তুই? আমি কেমন? রাগী, জেদি, বদমেজাজি। রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, যা তা বলে ফেলিস আর করে ফেলিস। ভাবির জায়গা অন্য কোনো মেয়ে থাকলে জীবনে তোর এসব সহ্য করতো না। শ্রবণ চুপ করে থাকে। সোহাকে যে ওর বিয়ে করেছে এটা তো বেশি। ও কি অন্য কোনো মেয়েকে কোনো দিন বিয়ে করতো নাকি? হাসান আবার বলে, নিজের ভালো বুঝতে শেখ ভাই। বাচ্চাটার কোনো ক্ষতি করিস না। ও তোরই সন্তান, তোর রক্ত, তোর অংশ। নিজের ক্ষতি আর কত করবি? এখন তো নিজের ভালো কর। তোর কোনো কাজ নেই এখন? কেন? না থাকলে গিয়ে ঘুমা আর আমাকে ঘুমাতে দে। এখনই ঘুমাবি? 8টা তো বাজেনি। বেজে যাবে। রাখলাম, ভালো থাকিস। এই শ্রবণ, শোন শোন। শ্রবণ কল কেটে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে ফোনটা আবার চার্জে লাগায়। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে। এদিকে ফের সোহা ফিরে শোয়। শ্রবণ সোহার বাহুর ওপর মাথা রেখে বুকের ঘাড়ে গুজে জড়িয়ে ধরে। ঘুমের ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। সোহা আলতো হাতে শ্রবণের চুল হাত বুলিয়ে দিতে শুরু করে। 10 মিনিটও পার হয় না, দুজনই ঘুমিয়ে গেছে। দুজনকে দেখে কে বলতে পারবে মাত্র কয়েক ঘন্টা আগে দুজনের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। দুজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী কাপল ওরাই দুজন। সোহা হাত এখনও শ্রবণের চুলের ভাঁজে রয়েছে। শ্রবণ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে সোহাকে। হাত নরম করলেই যেন সোহা ওর কাছ থেকে দূরে চলে যাবে। দুজনে ধীরে ধীরে ফেলা শ্বাস আর এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই। নির্জনতায় চেয়ে গেছে পুরো ফ্ল্যাট। শ্রবণ আর সোহা দুজনেই ঘুম থেকে উঠে 10টার পর। আজকে প্রথম দুজন একসঙ্গে এত লম্বা ঘুমিয়েছে। শ্রবণ ঘুমিয়েছে ওষুধের প্রভাবে, আর গত দিনগুলোতে ঘুম না হওয়ার কারণে। সোহা ঘুমিয়েছে ক্লান্ত দুর্বল শরীর হওয়ার কারণে। শ্রবণ ঝিম ধরে বসে আছে। সোহা বিছানা ছেড়ে নেমে রুমের লাইট অন করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। শরীর এখন অনেক ভালো লাগছে। ঘুমটা অনেক ভালো হয়েছে আজ। এক ঘুমে রাত পার হয়ে গেছে। একটানা এত লম্বা ঘুম বুদ্ধি হওয়ার পর কোনো দিনও ঘুমায়নি সোহা। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। এত ঘুমিয়েও মাথা ভার ভার হয়ে আছে। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর ওর ফোন বুম বুম শব্দ তুলে কেঁপে ওঠে। সোহা এগিয়ে এসে দাঁড়ায় ফোনের কাছে। সামাদ চৌধুরী কল করেছে। ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এসে বলে, শুনছ? দাদাভাই কল করেছে। শ্রবণ দাঁত ব্রাশ করছিল। থুতু ফেলে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, রিসিভ কর। সোহা ফোনের কাছে এগিয়ে আসতে আসতে কেটে যায়। ফোন থেকে চার্জারের কেবল খুলতেই ফোন আবার বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো দাদাভাই। সোহা, হ্যাঁ। কেমন আছো? ভালো। খেয়েছো সকালে?
খাবো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তুমি নাস্তা করেছো? হ্যাঁ। শ্রবণ কোথায়? ওয়াশরুমে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হলে কল ব্যাক করতে বলো। আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। কল কেটে দেন সামাদ চৌধুরী। সোহা ফোন রেখে বিছানায় গুছিয়ে নেয়। জানালার পর্দা সরিয়ে ব্যালকনির দরজা খুলে দেয়। বাইরের আলো আলোকিত হয় পুরো রুম। ব্যালকনিতে এসে দরজা লাগিয়ে দেয় আবার। বাইরে প্রখর রোদ, ঝিরঝির বাতাস বইছে। আকাশের দিকে তাকিয়ে তুলোর মতো সাদা মেঘের ভেলা উড়ে যেতে দেখতে পায়। নীল আকাশে সাদা মেঘ দারুণ দেখাচ্ছে। শ্রবণ ডাক শুনে পিছন ফিরে তাকায়। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। দাদা ভাই কি বলল? তোমাকে কল ব্যাক করতে বলেছে। ট্রাউজার পরা শেষ করে ফোনের কাছে এগিয়ে আসে। ফোন হাতে নিয়ে দাদার ফোন কল করে। দাদা ভাই বলো। একটা কথা বলতাম, রাগ করবে না তো? কি কথা? অনিমা সোহার সঙ্গে কথা বলতে চাইছে। রাত থেকে অনেক রিকোয়েস্ট করছে সোহার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। শ্রবণ ঘাড় ঘুরে সোহার দিকে তাকায়। সোহা বিছানায় বসে আছে চুপচাপ, মাথা নিচু করে। ডাইনিটা কোথায়? ড্রয়িং রুমেই আছে। যাও, 5 মিনিট কথা বলতে পারে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। শ্রবণ সোহার সামনে এসে দাঁড়ায়। ফোন এগিয়ে দিয়ে বলে, নে ধর, তোর ডাইনিমা কথা বলবে তোর সঙ্গে। দেখ কি কি কুবুদ্ধি দেয়। সোহা ফোনটা হাতে নেয়। মায়ের প্রতি রাগ, অভিমান অনেকটাই কম এসেছে এখন। গতকাল নিজের মা হবে জানার পর থেকে মায়ের কথা একটু বেশি মনে পড়ছিল। ফোন কানে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো, একটু অপেক্ষা করো, দিচ্ছি। সামাদ চৌধুরী ড্রয়িং রুমে এসে আনিমা চৌধুরীর দিকে ফোন এগিয়ে দিয়ে বলে, আনিমা ধরো, কথা বলো সোহার সঙ্গে। ফোন হাতে নেয় আনিমা চৌধুরী। কল কেটে ভিডিও কল করেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে মায়ের চেহারা দেখে সোহা টইটুম্বুর চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। দূরত চোখের পানি মুছে কাপা গলায় বলে, আম্মু কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। নাস্তা করেছিস? করব। তুমি করেছো? হ্যাঁ। তোর ফোন কোথায়? কল যায় না কেন? আমার ফোন ব্যাগে রয়েছে, আর ব্যাগ গাড়িতে। আগের সিম কার্ড ফেলে দিয়েছি। শ্রবণ কোথায়? রুম থেকে বেরিয়ে গেল। কথা বলতে বলতে দূরে চলে এসেছেন আনিমা চৌধুরী। আশেপাশে কেউ নেই এখন। গলার স্বর কিছুটা রুক্ষ করে বলেন, কি শুনছি তুই নাকি প্রেগনেন্ট? হ্যাঁ। কতদিন? 7 সপ্তাহ চলে। তুই কি পাগল? নিজের ভালো বুঝতে পারিস না? কেন, কি হয়েছে? শ্রবণের সন্তান কেন নিজের গর্ভে ধারণ করছিস? নিশ্চয় শ্রবণ জোর করে বাচ্চা নিতে বাধ্য করেছে, তাই না? আম্মু এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এমন কিছু না, ও তো বাবু। সোহাকে কথা শেষ করতে না দিয়ে বলে, এই বাচ্চা রাখার প্রয়োজন নেই, বাচ্চা নষ্ট করে ফেল। ও পাগলের সংসার করতে হবে না তোর। পাগলের রক্ত থেকে পাগলই জন্ম হবে। ওখান থেকে চলে আয়, কোনো ভয় পাবি না। আমরা আছি তো। শ্রবণের চেয়ে 1000 গুণ ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। চলে আয় ওখান থেকে। পাগল ছাগলের সঙ্গে ভালো থাকবি না তুই। ওর সঙ্গে সুখ শান্তি পাবি না কোনো দিন। সোয়া উত্তেজিত হয়ে বলে, আম্মু পাগল হয়েছে, কি বলছো এসব? আনিমা চৌধুরী কিছু বলার আগেই শ্রবণ বজ্রকণ্ঠে বলে, এই কুত্তার বাচ্চা, 1 নাম্বারের ডাইনি, তোর কত বড় সাহস! তুই আমার বাড়িতে বসে আমার বউকে কুবুদ্ধি দিচ্ছিস আমার সন্তানকে মেরে ফেলার জন্য। তুই দাঁড়া, আমি আসছি। তোর চামড়া ছিলে তোকে গরম তেলে ভাজার জন্য। তুই 10 মিনিট অপেক্ষা কর শুধু। আনিমা চৌধুরী কল কেটে দেন। সোহা ভয়ে ভয়ে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। রাগে শ্রবণের চেহারা লাল হয়ে গেছে। ছোঁয়া তো বুঝতে পারেনি শ্রবণ কখন এসে দাঁড়িয়েছে রুমে। ভয়ে একটা কথাও বলতে পারছে না। ওর মা যে এমন কিছু বলবে কল্পনাও করেনি। কত খুশি হয়েছিল এতগুলো দিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারবে ভেবে। সব খুশি কোথায় মিলে গেল। শ্রবণের আগে ফেটে পড়ে বলে, ওই ডাইনি তোর সঙ্গে কথা বলতে চায় শুনেই বুঝতে পেরেছি কোন মতলবে কথা বলতে চাইছে। গত রাতে দাদা ভাই বাড়িতে এগিয়ে বলেছে তুই প্রেগনেন্ট, আর এটা শুনেই তোর ডাইনি মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তো তোকে কুবুদ্ধি দেওয়ার জন্য কথা বলতে মরিয়া হয়ে উঠছিল। আমার সন্তানকে মারতে বলে। আজকে ওই ডাইনির একদিন কি আমার একদিন। মায়ের কথায় বিষাদে ভরে গেছে সোহার মন। শ্রবণের কথা আর আচরণের ভয়ে বুক কাঁপছে। সমুদ্রের ন্যায় গভীর
আখি পল্লব থেকে ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। শ্রবণের রাগে লাল হাওয়া মুখের দিকে তাকিয়ে থাকতে থাকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ধমক দিয়ে বলে, এই কাঁদছিস কেন? কিছু বলেছি তোকে? সোহা কিছু বলে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শ্রবণ এগিয়ে এসে দাঁড়িয়ে সোহার একদম কাছে, শরীর ঘেঁষে সোহার হাত থেকে ফোন নিয়ে পাশে রেখে সোহার মুখ আগলে ধরে বলে, কি হয়েছে? তোকে বলেছি কিছু? সোহা ফোপাতে ফোপাতে বলে, আমি বুঝতে পারিনি আম্মু এমন কিছু বলবে। আমি সত্যি বুঝতে পারিনি। শ্রবণ সোহার গাল মুছে দিতে দিতে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ওই ডাইনি এমন কিছু বলবে। নষ্টা মহিলা নিজে গেছে 12 নাঙের কাছে, এখন মেয়েকে 14 নাঙের কাছে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে। আমার সন্তানকে মেরে যাবি না ওই নষ্ট কথায় আরেক নাঙের কাছে? সোহান দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, কোনোদিনও যাব না। কেন মারবো বাবুকে? ও তো আমারও সন্তান। ওই নষ্ট মহিলার সঙ্গে আরও কোনোদিন কথা বলতে চাইবি? সোহা দুদিকে মাথা নেড়ে না বলে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ করে গিয়ে নাস্তা করে নে। আমি যাচ্ছি ওই বাড়িতে। আজকে ওই নষ্টকে হাতের কাছে পাই শুধু। যদি কোরবানি না দিয়েছি তাহলে আমার নামও শ্রবণ চৌধুরী না। সোহা শ্রবণের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যেও না। মায়া লাগছে নাকি ওই নষ্টের জন্য? গতকাল তো তুমি বাবুকে মারতে চাইছিলে। আমার সন্তান, আমি যা খুশি করতে চাইবো, মারবো, কাটবো, আদর করবো, বুকের ভেতর পুড়ে রাখবো। ও কেন মারতে বলবে? আমি গতকালই নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাছাড়া আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি না, না করি বলার কে? সন্তান আমাদের, তাই সিদ্ধান্ত আমাদের হবে। ওই শয়তানের বাচ্চা কেন এসব বলবে? ও কেন আমার বউকে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিয়ে দিতে চাইবে? সোহা চুপ করে থাকে। শ্রবণকে ছেড়ে বাইকের চাবি হাতে নেয়। রুম থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে বলে, কান্নাকাটি বন্ধ করে গিয়ে নাস্তা কর। আবার অসুস্থ হলে তোর খবর আছে। সোহা মাথা নাড়ায়। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণে যাওয়ার পথে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, তোমরা কেউ কখনো আমাকে বুঝতে চাও না। সবাই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ওপর। কেউ কোনো দিনও জিজ্ঞেস করো না আমি কি চাই, আমার মতামত কি। এত বছরের জীবনে নিজের চাওয়াতে কিছুই পেলাম না। যত যা পেয়েছি সব কিছু জোর করে চাপিয়ে দেওয়া নয় তো অপ্রত্যাশিতভাবে পাওয়া। চোখ মুছতে মুছতে শ্রবণের ফোন হাতে নেয় সোহা। ফোনে লক খুলে দাদার ফোনে কল করে আবার। শ্রবণ ওর ফোনে আগেই বলেছিল সোহা। কল রিসিভ হতেই সোহা হেসকি তুলতে তুলতে বলে, হ্যালো। কি হয়েছে দাদুভাই, কাঁদছো কেন? তোমার ছোট ছেলের বউ কই? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? বাঁচতে চাইলে তাকে বাড়ি থেকে পালাতে বলো। শ্রবণ চৌধুরী যাচ্ছে ওই বাড়িতে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। কি হয়েছে? কি করেছে আনিমা? তোমার নাতি গেলেই জানতে পারবে। তোমার ছোট ছেলে বউকে বলো বাড়ি থেকে পালানোর জন্য। রাখছি। কল কেটে দেয়। সামাদ চৌধুরী কিছু বুঝতে না পেরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন। কিছু মুহূর্তে অতিবাহিত হতে অনিমা চৌধুরী নাম ধরে রাখেন। অনিমা চৌধুরী পার্স হাতে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ওনাকে এভাবে আসতে দেখে সামাদ চৌধুরী বলেন, বাপের ভয়ে দেখছি একেবারে তৈরি হয়ে বেরিয়ে এসেছ যখন ভালো হয়েছে। এখন দ্রুত পালা বাড়ি থেকে। তোমার বাপ শ্রবণ চৌধুরী আসছে তোমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। অনিমা চৌধুরী কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে। সামাদ চৌধুরী ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। শ্রবণ বাইক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। লাগাতার বাইকের হর্ন শুনে গার্ড গেটের ফাঁক দিয়ে শ্রবণকে দেখে দ্রুত গেট খুলে দেয়। শ্রবণের বাইক গর্জন তুলে বাড়ির সিঁড়ি গোড়ায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে বড় বড় কদমে ধূপধাপ পা ফেলে ভিতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসে বাসখাই গলায় অনিমা চৌধুরী নাম ধরে ডাকতে থাকে। বলে, এই ডাইনির বাচ্চা, শয়তানের 3 নাম্বার বাচ্চা, কোন চিপায় লুকিয়েছিস? বের হ, আজকে তোর খবর আছে। সামাদ চৌধুরী, শাহিন রেজা চৌধুরী আর স্পর্শ সোফায় বসেছিল। শ্রবণের গর্জন শুনে তিনি
জনি সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে। শ্রবণের এমন আচরণের কারণ বুঝতে পারছে না স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী। হঠাৎ এত খেপেছে কেন, কি হয়েছে? পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এলোমেলো। এই বেশে শ্রবণ কোনোদিন এ বাড়িতে আসেনি। ওর চুলগুলো সবসময় পরিপাটি থাকে। বাইরে বের হলে ড্রেস চেঞ্জ করে বের হয়। বোঝাই যাচ্ছে রাগের মাথায় যেভাবে ছিল সেভাবে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, আনিমা কই? কোন গর্তে লুকিয়েছে? শাহিন রেজা চৌধুরী বলেন, কি হয়েছে? আনিমা কি করেছে আবার? ওই ডাইনি সোহাকে কল করে বলেছে। সোহা কেন? আমার বাচ্চা পেটে নিয়েছে, বাচ্চা যেন নষ্ট করে ফেলে। আমার কাছ থেকে যেন সোহা চলে আসে, ওকে আবার বিয়ে দেবে অন্য ছেলের কাছে। নষ্ট বাচ্চা নষ্টাকে আজকে শুধু হাতের কাছে পাই, কোরবানি দিয়ে চামড়া ছিলে গরম তেলে ভেজে কুত্তাকে খাওয়াবো। নিজে 12 ভাতারে নিচে শুয়েছে, এখন মেয়ে বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়ে ওকে শোয়াতে চাইছে। কুত্তার বাচ্চাকে আজকে হাতের কাছে পাই শুধু একবার। কথাগুলো বলে সিঁড়ির দিকে এগিয়ে যায় শ্রবণ। শ্রবণের কথা শুনে তিনজনই শকড। শাহিন রেজা চৌধুরী নিজেকে সামলে গলার স্বর বাড়িয়ে বলেন, আনিমা তো নেই, কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রবণ পিছনে ফিরে বলে, বেরিয়ে গেছে? কোথায় গেছে ডাইনিটা? জানি না তো, বলে যায়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। কখন গেছে? সোয়ার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই। মিথ্যে বলছেন না তো? বাবা আর স্পর্শকে জিজ্ঞেস করো। স্পর্শ বলে, সত্যি সত্যি বেরিয়ে গেছে। শামিন রেজা চৌধুরী রুমে ছিলেন। শুক্রবার হওয়ার সবাই আজ বাড়িতেই আছে। শ্রবণের তর্জন গর্জন শুনে রুম থেকে বেরিয়ে এসেছেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলেন, কি হয়েছে? সামাদ চৌধুরী খুলে বলেন। আনিমা চৌধুরী কি বলেছেন সোহাকে? শামিন রেজা চৌধুরী বলেন, আনিমা এসব কেন বললে? শ্রবণ দাদার দিকে তাকিয়ে বলেন, এরপর আর কোনোদিনও এই ডাইনি যদি সোহার সঙ্গে কথা বলতে চায়, খবরদার কল করবে না। ওই নষ্টকে আজকে সামনে পেলে সত্যি সত্যি জবাই করতাম। পালিয়ে গিয়ে বেঁচে গেল। শাহিন রেজা চৌধুরী আনিমা চৌধুরীর ওপর রেগে বোম হয়ে গেছে। রাগে ওনার শরীর রিডি করছে। হাতের কাছে পেলে কানসা বরাবর একটা দিয়ে জমির দুয়ারে পাঠিয়ে দিত। শ্রবণ দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, বান্দির বাচ্চা, বদ নজরে আমার বউ বাচ্চায় কিছু হলে ওকে ধরে একেবারে কিমা বানিয়ে ফেলবো। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। শ্রবণ বেরিয়ে যায় বাড়ি থেকে। তনিমা চৌধুরী শ্রবণের গর্জন শুনতে পেয়ে আর সামনে আসেনি। বলা তো যায় না, রাগের মাথা যদি ওনার মাথা বাড়ি দিয়ে ওনার ভবনীলা সাঙ্গ করে দেয়। এই ছেলেকে দিয়ে তো বিশ্বাস নেই। এখন অবশ্য নিজের পেটে ছেলেকে দিয়ে বিশ্বাস পান না। যেভাবে তাকায় ওনার দিকে, বাবা গো। স্পর্শ দাদার দিকে তাকিয়ে বলে, এই মহিলার কি পরিবর্তন হবে না কোনো দিনও? ওদের লজ্জা শরম বলতে কিছু নেই। মানুষ এত নির্লজ্জ হয়? দু বোনের গায়ে মানুষের চামড়া না গন্ডারের চামড়া লাগানো? নির্লজ্জ বেহায়া প্রাণী দুজন। শামিন রেজা চৌধুরী এই প্রথমে ছোট ছেলেকে ধমক দিয়ে বলে, স্পর্শ, ওরা তোমার মা আর খালামণি হয়। সো হোয়াট? মা খালামণি হয় বলে ওদের 7 খুন মাফ করে দেব? অন্যায় দেখে চুপ করে থাকবো? না আছে চরিত্রের ঠিক আর না দেখতে পারে অন্যের ভালো। শুধু মিস্টার শামিন রেজা চৌধুরী ও দুজনের মতো আপনি সমান দোষে দোষী। আপনাদের সঙ্গে এক ছাদের নিচে থাকতেও আমার রুচিতে বাধে। ভাইয়া বলেছিল বলে বাড়িতে ফিরে এসেছি, নয়তো ভিন্নকালেও আসতাম না। আপনাদের চেহারা দেখার চেয়ে শুয়ের দিকে তাকিয়ে থাকা অনেক ভালো। কথাগুলো বলেন ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেজাজ গরম হয়ে যায় তিনজনের চেহারা দেখলে। এখনও ওরা সমান তালে শ্রবণকে দোষ দিয়ে যায়। চারজন হাঁ করে স্পর্শে যাওয়ার পথে তাকিয়ে রইল। স্পর্শ এভাবে কথা বলতে পারে, এটা বোধ হয় সকলের অকল্পনীয় ছিল। তনিমা চৌধুরী তো প্রায় কেঁদেই দিয়েছেন ছেলের কথা শুনে। ওনার পেটের সন্তান হয়ে এভাবে বলে গেল। শ্রবণের কথা সহ্য করতে পারেন না। আহারে, ওনার পেটের সন্তান হয়ে কিভাবে কথা বলে। শ্রবণ ফ্ল্যাটে ফিরে আসেন। সোহা মাত্রই নাস্তা সেরে রুমে এসেছে। শ্রবণকে ফিরে আসতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এত দূরত্ব ফিরে আসলো। আনিমা চৌধুরীকে বোধহয় পায়নি। বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে মিনমিন করে বলে,
নাস্তা করবে চলো। তুই করেছিস? কর্কশ গলায় বলে। চুপ হয়ে যায়। গলার স্বর কিছুটা নরম করে আবার বলে, তুই নাস্তা করেছিস? হ্যাঁ। ওষুধ খেয়েছিস? খাবো এখন। শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, ওষুধ খা। সোয়া ওষুধ খেয়ে নেয়। শ্রবণ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। মেজাজ যে কি গরম হয়ে আছে শ্রবণ বোঝাতে পারে না কাউকে। আজকে আনিমা চৌধুরীকে হাতের কাছে পেলে সত্যি সত্যি জবাই করত। চুলগুলো ব্রাশ করে রুম থেকে বের হয়। ওর পেছন পেছন সোহাও বের হয়। শ্রবণ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সোয়া নাস্তা বেড়ে শ্রবণের সামনে দেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে দাঁড়িয়ে থাকে পাশে। শ্রবণ খেতে খেতে সোয়ার মুখের দিকে তাকায়। সোয়ার দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণ ক্ষুদ্র গলায় বলে, আজকে থেকে তোর আর বাবুর কিছু হলে সব দোষ তোর ডাইনি মায়ের। তোদের কোনো ক্ষতি হলে তোর ডাইনি মায়ের ভবনীলা সাঙ্গ করে দেব। সোয়া চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু বললেই শ্রবণের মেজাজ আরও গরম হবে। শ্রবণ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পা বাড়ায় রান্নাঘরের দিকে। মাজেদা আন্টি দুপুরে খাবার রান্না করছেন। শ্রবণকে দেখে বলেন, কফি বানাতে বলে কোথায় চলে গিয়েছিলে? শ্রবণ গম্ভীর স্বরে বলে, ও বাড়িতে গিয়েছিলাম। কফি বানিয়ে দেব? দিন। আচ্ছা, একটু অপেক্ষা করো আন্টি। মাজেদা আন্টি পেছন ফিরে তাকান। শ্রবণ বলে, সোহা প্রেগনেন্ট? বাবু আর সোহা যেন সুস্থ থাকে তেমন খাবার রান্না করবেন। সোহা মাজেদা আন্টির মুখের দিকে তাকিয়ে বলে, না আন্টি, ইচ্ছে করে নেয়নি, হয়ে গেছে। ভালোই হয়েছে। বাবু হলে বাবুকে নিয়ে তোমার সময় কেটে যাবে। তোমাদের দুজনে উসিলে হয়তো শ্রবণ আরও সুস্থ হয়ে উঠবে। এমনি তো তুমি আসার পর শ্রবণ অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সব চুপ করে থাকে। মাজেদা আন্টি আবার বলেন, কী খাবে বলো, সেটাই রান্না করি। আর কিছু করতে হবে না আন্টি। এত খাবে কে? শ্রবণ তো তোমার জন্য আলাদা করে রান্না করতে বলুক। আর কিছু করতে হবে না আপনার। এত কষ্ট করে যা যা করেছেন এগুলোই অনেক। আচ্ছা। শ্রবণের কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণকে রুমে না পেয়ে ব্যালকনিতে উঁকি দেয়। শ্রবণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সামনের দিকে দৃষ্টি রেখে। হয়তো কিছু দেখছে, নয়তো গভীরভাবে কিছু ভাবছে। আমার কফি। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। কফির মগ হাতে নিয়ে আবার সামনের দিকে তাকায়। সোহার রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। গতকাল দুজনের ড্রেস খুলে ওয়াশরুমে রেখে দিয়েছিল। দুজনের ড্রেস ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেলে দেওয়ার জন্য ড্রেস হাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। শ্রবণ কফি শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পিছন ফিরে একবার সোহার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়। পুনরায় বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত হয়। সোহা চুপচাপ ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। সিগারেটের গন্ধ ওর একদম সহ্য হয় না। বেচারি শ্রবণকে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। রাত পেরিয়ে নতুন ভোরে আগমন ঘটেছে। সোহা ঘুম থেকে জেগে শ্রবণকে পাশে পায়নি। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে আজ রোদের দেখা নেই। আকাশে মেঘ জমে আছে। খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে বোধহয়। সোহার ভীষণ মন খারাপ হয়ে আছে। কেন মন খারাপ সোহা জানে না। ঘুম থেকে জাগার পর থেকে মন খারাপ লাগছে। সব কিছু বিষণ্ণ লাগছে। আকাশটাও আজ বিষণ্ণ হয়ে আছে। একটু পরে ঝরঝর করে কেঁদে দেবে। সোহার চোখের কোণে বয়ে পানি গড়িয়ে পড়ে। সোহা। শ্রবণের ডাক শুনে চমকে ওঠে সোহা। দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। শ্রবণের দিকে তাকিয়ে বলো। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা পিছন থেকে তাকিয়ে রইল। ডাকলো অথচ কিছু না বলে চলে যাচ্ছে। অদ্ভুত মানুষ। শ্রবণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা বসে আছে চুপচাপ। গা শুকিয়ে পারফিউমে স্প্রে করে নেয়। তারপর কাবার থেকে প্যান্ট বের করে পরতে শুরু করে। সোহা মিনমিন করে বলে, আমার ফোন আর ব্যাগ তো গাড়িতে রয়ে গেছে। স্টাডি রুমে এনে রেখেছি গতকালই। সোহা তাকিয়ে থাকে শ্রবণের দিকে। কখন এনেছে? ওষুধ আর খাবার আনার জন্য গিয়েছিল তখন। হতে পারে। শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। নিজেকে কি মনে করে? দেখতে শুধু সুদর্শন, স্বভাবেতে তো আস্ত একটা বজ্জাত, খিটখিটে মেজাজে
তিতা করলা, গিয়ে কানসা বরাবর দেব একটা। অবাক হয়ে বলে, কেন, কি করেছি? বকা দিচ্ছিস কেন আমাকে? কখন বকা দিলাম? একটু আগে। কোথায়? আমি তো কিছু বলিনি। মুখে দিয়েছিস নাকি? দিয়েছি তো মনে মনে। সোহা হাঁ করে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মুখ বন্ধ কর, নয়তো হাতি ঢুকে যাবে মুখের ভিতর। সোহা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আবারও বকা দিচ্ছিস? তো তো সাহস কম না? অতি নিকটে শ্রবণের গলার স্বর আর পারফিউমের তীব্র ঘ্রাণ পেয়ে ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। শ্রবণ ওর সামনে দাঁড়িয়ে আছে। এখানে আসলো কখন? এভাবে কি দেখছিস? কিছু না। দেখবি কিছু মিছু? না মানে কি দেখব? শ্রবণ সোহার উপর ঝুঁকে পড়ে। শ্রবণকে এভাবে ঝুঁকে পড়তে দেখে সোহা পিছনের দিকে ঝুঁকে যায়। শ্রবণ সোহার দুপাশে দুহাত ভর করে আরও ঝুঁকে পড়ে। সোহা আরও ঝুঁকতে গিয়ে চিত হয়ে পড়ে যায় বিছানায়। শ্রবণ সোহার মুখের ওপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলেন, দেখতে না পেয়েই তো বকা দিচ্ছিস? বকা দিইনি। তোমাকে বকা দেওয়ার মতো কলিজা হয়েছে নাকি? দিসনি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। শ্রবণ সোহার ঘাড়ে মুখ গুজে বলে, আদর আদর ফিলিংস হচ্ছে। সোহা শ্রবণকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করে বলে, তুমি না কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? যাও সেখানে। যাব না, আন্টি আছে ফ্ল্যাটে, চলে যেতে বলছি। না। কি না? তুমি সরো আমার ওপর থেকে। এভাবে শুয়ে পেটে চাপ লাগছে। শ্রবণের হাতে ভর করে সোহার উপর থেকে ওঠে। সোহা নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, এভাবে কামড় দেওয়া ব্যথা লাগে। শ্রবণ আবারও ঝুঁকে আরও একটা কামড় বসিয়ে দেয়। সোহার ঘাড়ে হাত চেপে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ঝুঁকে থেকে সোহার পেটের দিকে তাকায়। ডান হাত দিয়ে সোহার জামার উপরের দিকে তুলে নিতেই সোহা শ্রবণের হাত চেপে ধরে। শ্রবণ জল শক্ত করে সোহার মুখের দিকে তাকাতে হাত ছেড়ে দেয় সোহা। ভয় দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এই ছেলে। জামা একটু উপরের দিকে তুলে সালোয়ার একটু নিচের দিকে নামে সোহার পেট উন্মুক্ত করে শ্রবণ। পেটের ওপর হাত বুলে চুমু খায় একটা। পেটে শ্রবণের উষ্ট্রম গভীর ছোঁয়া পেতেই সোহার শরীর ঝাঁকি দিয়েও গলায় প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রবণ পরপর আরও কয়েকটা চুমু খেয়ে পেটে। সোহাকে ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ান। চুল ব্রাশ করতে করতে সোহার দিকে তাকে ঘাড় ঘুরিয়ে সোহা ড্রেস ঠিক করে শোয়া থেকে উঠে বসছে। চুলগুলো সেট করে শার্ট ইন করে বাইকের চাবি আর ওয়ালেট পকেটে ভরে নেয়। সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে হাতের ঘড়ি পড়তে পড়তে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরে জানালা দিয়ে বাইরের দিকে তাকান। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বাইকে গেলে তো ভিজে জবজবে হয়ে যাবে। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে বাইকের চাবি রেখে গাড়ির চাবি নেয়। সোহার দিকে তাকিয়ে বলে, খাবো? সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। শ্রবণ ওর পেছন পেছন রুম থেকে বের হয়। মাজেদা আন্টি নাস্তা তৈরি করে টেবিলের উপর রেখেছে। সোহা দুটো প্লেটের নাস্তা নেয়। একটা শ্রবণের সামনে দিয়ে আরেক নিজের সামনে নিয়ে বসে। খাওয়ার প্রতি অনীহা তৈরি হয়েছে ইদানিং। খেতে ভালো লাগে না, ইচ্ছেও করে না। খাওয়ার মাঝে শ্রবণের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে হাসান কল করেছে। কল কোথায়? নাস্তা করছি, দ্রুত আসছি। কল কেটে খাওয়ার মনোযোগী হয় শ্রবণ। সোহা খেতে খেতে শ্রবণের মুখের দিকে তাকায় কয়েকবার। শ্রবণ মুখ তুলে ওর মুখের দিকে তাকিয়ে বলে, কি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না। কিছু লাগবে? না। শ্রবণ আর কিছু বলে না। দ্রুত খাওয়া শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে খাওয়া শেষ করে রান্নাঘরে উকি দেয় একবার। মাজেদা আন্টি নেই, বাজারে গিয়েছেন বোধহয়। স্টাডি রুমে এসে ব্যাগ থেকে নিজের ফোন বের করে বেডরুমে চলে আসে। ফোন বন্ধ হয়ে গেছে চার্জ শেষ হয়ে। ফোন চার্জে লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। আবার বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। গেটের দিকে নজর পড়তেই দেখে শ্রবণের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে না গেলে কি হতো? ওর একা একা থাকলেও ভালো লাগছে না। মাজেদা আন্টি থাকলে ওনার সঙ্গে গল্প করতে পারত। তখনকার কথা স্মরণ হতেই ডান হাতটা পেটের ওপর চলে আসে সোহার। দুদিনই শ্রবণ এত পরিবর্তন আশ্চর্যজনক ব্যাপার। সোহা সত্যি অবাক হচ্ছে গত দুদিন ধরে শ্রবণকে দেখে। হঠাৎ করে এত পরিবর্তন অকল্পনীয়। এই ছেলে সত্যি অদ্ভুত। কখন কি ভাবে করে নিজেও জানে না বোধ হয়। শ্রবণ বন্ধুদের কাছে চলে এসেছে। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরা 6 বন্ধু একটা ক্যাফেতে বসে আছে।
হাসান 6টা কফির অর্ডার দেয়। সিফাত শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, শ্রবণ, তুই না বিয়ে করবি না জীবনে? যাক, সে কথা যে কারণেই হোক বিয়েটা করলিম। শালা কোটিপতি ফকির, দেনমোহর দিতে চাইলি না কারণ নিজেও বউকে ছুবি না, কি মনে করে আবার 2015 টাকা দিলি? বিয়ে করবি না, বউকে ছুবি না, তবু বিয়ে আধা বছর পূরণ হওয়ার আগে বাপ হয়ে যাচ্ছিস। তোকে দেখে আশ্চর্য না হয়ে পারি না ভাই। রাব্বি বলল, মনের কথা বলছিস তুই? আমি এটাই বলতে চাইছিলাম, যেই ছেলে জীবনে বিয়ে করবে না, মেয়ে মানুষ দেখলে নাক ছিটকে দূরে সরে যায়, সেই ছেলে আমাদের আগে বিয়ে করে বাপ হয়ে যাচ্ছে। হাসান বলে, তোরা সারাদিন বিয়ে বিয়ে বউ বউ করছিস, সেজন্যই তোদের কপালে বউ আর বিয়ে কোনোটাই জুটছে না। সিফাত বলে, কবে জানি শুনি তুইও বিয়ে করে নিচ্ছিস। সাকিব বলে, ভাই আর যাই করিস আমাদের আগে বিয়েটা করিস না। হাসান নাকমুখ কুচকে বলে, বিয়ে করছে কে? কি জানি কবে জানি শুনি তুইও বিয়ে করে বাপ হয়ে যাচ্ছিস। তোদের দুজনের তো আবার একরোগ স্বভাব, ও প্রায় এক, না না করতে করতে একই কাজ করেও ফেলতে পারিস।